অসম্ভব সুবক্তা শিশির রায়, তার প্রমাণ আরো একবার রাখলেন তিনি। এবারে আমাদের অবশ্যই সময় কমে এসেছে, তবুও বাকি দুই বক্তার কথা একটু কম করে হলেও আমাদের শুনতে হবে। এখন পৌলমী ঘোষকে ডেকে নেব। তার বক্তৃতার শিরোনাম মেয়েদের ময়দান নাকি ময়দান, এই শিরোনামে বলবেন তিনি। সকলকে নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এখানে এতক্ষণ উপস্থিত থাকার জন্য। এবং এই 3 শব্দের শিরোনামটি খুব ব্যঞ্জনাময়। যত চর্চা করেছি তত বিষয়ের গভীরতাটা টের পেয়েছি। সত্যি বলতে ময়দানব কি খুব খারাপ ছিলেন সেটা ঠিক জানা নেই, তবে এটুকুনি ঠিক কথা যে প্রত্যেক ব্যক্তি, ঘটনা, বিষয় প্রত্যেক মানুষের জন্যই যে সেটা সুখকর হবে তেমনটা নয়। কারো কারো কাছে যেটা ভালো, অন্যের কাছে সেটা তিক্ত অভিজ্ঞতা বহন করে আনতেই পারে। তবে ময়দানব প্রাজ্ঞ ছিলেন, পণ্ডিত ছিলেন এবং দক্ষ কারিগর ছিলেন, এটা আমরা সকলেই জানি। ইন্দ্রপ্রস্থ আর তার যে মায়াজাল সেটা কিন্তু ময়দানবেরই নির্মাণ। সেই হিসাবে আমাদের মেয়েদের ময়দানও কিন্তু অনেকটা ময়দানবের মতোই মায়াময়। কখনো কখনো মন্দ দিয়ে ভালোটা ঢাকা থাকে, আবার বিপরীতটা তো সবসময় দেখতে পাই, ভালো দিয়ে মন্দটা ঢাকা থাকে। ভালোর পর্দাটা এতটাই ঠুনকো যে খুব তাড়াতাড়ি সেটা ছিন্ন করে আমরা তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হই। তাই নিশ্চিত করে বলাটা সত্যিই খুব ডিফিকাল্ট যে মেয়েদের জন্য ময়দানও ভালো নাকি খুবই খারাপ। তবে একটা জিনিস আমরা নিশ্চিত করে বলতে পারি যে যে কোনো দেশের ক্রীড়া সংস্কৃতিতেই একটা পক্ষপাতিত্ব রয়েছে, বিশেষ করে সেটা জেন্ডার বায়াসনেস আমাদের সংস্কৃতিতে আছে। এই ব্যাপারে অনেক লিখেছি, অনেক বলেওছি এবং সব থেকে বেশি ভেবেছি, একাই বেশি ভেবেছি, কিন্তু কোনো ক্ষেত্রেই নিজেকে খুব জোর জবরদস্তি করে মানে ফেমিনিন কন্ট্রাস্টের বাইরে নিয়ে আসতে পারিনি। যতবারই আলোচনা করেছি তার মধ্যেই ঘুরপাক খেতে হয়েছে। আসল কথা, ওই ঘরের খেয়ে বোর্ডের মোস্ত তাড়ানোর অঙ্গীকার নিয়েছি, মেয়েদের জন্য কাজ করছি, মেয়েরা ক্রীড়ার মাধ্যমে নিজেদের স্বতন্ত্রতা গড়ে তুলুক, এটা উদ্দেশ্য। তাই যে সমস্ত মেয়েদের সামনে অন্যান্য দরজাগুলো বন্ধ হয়ে গেছে, আমরা ভীষণভাবে চাই তারা মাঠে আসুক, খেলাধুলো করুক, অন্তত সমাজের কাছে না হলেও নিজের পরিবারের কাছে যেন সে একটা মর্যাদা তৈরি করতে পারে। তাই তাদেরকে যখন মাঠে চোখের সামনে দেখছি, তাদের সুখ অসুখ আমি চাক্ষুষ করছি, এই দায়িত্বটা আমার উপর বর্তায় আপনাদের মতো একটা পরিশীলিত পরিসরে এই কথাগুলো তুলে ধরার জন্য। সেই রকম ভাবে সত্যিই বলতে হয় যে মেয়েদের ময়দানটা তো মেয়েদের জন্য খুব যে সুখকর তা তো নয়ই, এবং নানা প্রতিবন্ধকতা পার হয়ে সে যখন ময়দানে আসে, এই আসার পথের অভিজ্ঞতাটাও চূড়ান্ত খারাপ কিছু অভিজ্ঞতা। সবার যে হয় তা নয়, তবে অধিকাংশ মেয়েদেরই এইরকম কিছু খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। একটু আগে শিশির যে কথা বললেন যে রেসলার, যেখানে গত বছর এরকম সময় কি একটু আগেও আমরা দেখেছি দিল্লির রাজপথে সাক্ষী মালিকরা কিরকম ভাবে আন্দোলন করেছিল, গোটা দেশ তার সাক্ষী। এবং রেসলিং ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট ছিলেন ব্রিজভূষণ শরণজি, আলাদা করে তার কথা বলার এখানে কোনো অবকাশই নেই, কারণ এত জঘন্য ঘটনা সেটা বলতেও আর ইচ্ছা করে না। কিন্তু এই ঘটনাটা ঘটেছিল জন্য আমরা 2 রকমের অনুভূতি আমাদের মনে দানা বেঁধেছিল। প্রথম যেটা আমাদের সব থেকে বেশি ভুগাচ্ছিল বা এখনো আমাদের সেটা একটা সন্দেহের জায়গা, খারাপ লাগার জায়গা, সেটা হচ্ছে ইনসিকিউরিটি। ইনসিকিউরিটি বলতে আমরা জানি যে ওই রেসলিং ফেডারেশনের যিনি প্রধান ছিলেন তার এগেনস্টে নাবালিকা নিগ্রহের একটা অভিযোগ উঠেছিল, এবং ওই নাবালিকা রেসলারের যারা বাবা মা ছিলেন তারা যখন থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন, নির্ঘাত পক্সো আইনে তাকে কিন্তু অ্যারেস্ট করাই যেত, কিন্তু সেরকম কোনো ঘটনা ঘটল না। আমরা প্রত্যেকেই জানি যে কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য পশ আইন
এবং নাবালিকাদের সুরক্ষার জন্য মানে বিকৃত রুচি সম্পন্ন মানুষজনের কাছ থেকে তাদের সংরক্ষিত রাখার জন্য আমাদের দেশে পক্সো আইন চালু আছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এক্ষেত্রে কোনো আইনই কার্যকরী ভূমিকা পালন করতে পারবে না। আমরা তো ধরে নিতেই পারি ফিমেল অ্যাথলিটদের কর্মক্ষেত্র হচ্ছে ময়দান, সুতরাং তারা এখানে আইনি সহায়তা পেতেই পারবে। কিন্তু তেমনটা যখন তৈরি হলো না, সেরকম পরিবেশ যখন তৈরি হলো না, তখন স্বাভাবিকভাবে আমাদের মনের মধ্যে একটা ইনসিকিউরিটির জায়গা তৈরি হচ্ছে এবং আমাদের থেকেও হয়তো আরো বেশি করে এই ইনসিকিউরিটিটা ফিল করবেন বাবা মায়েরা, যারা 10 বার ভেবে মাঠে মেয়েকে ছেড়েছেন, তারা হয়তো ভবিষ্যতে 100 বার ভেবেও আর মাঠে মেয়েকে ছাড়তে সাহস পাবেন না। পাশাপাশি আরো একটা জিনিস আমাদের খুব ভোগাচ্ছে, এই ঘটনাগুলো না আমাদের বলে দিচ্ছে আমাদের সোসাইটিতে নারীত্বের কিছু রেফারেন্স স্ট্যান্ডার্ড রয়েছে, সেইটার থেকে একটু বিচ্যুতি ঘটলেই তাকে আমরা নারী বলে মানতে পারছি না। বিশেষ করে যে ইনফেরিয়ার স্পোর্টস রয়েছে, হ্যাঁ ইনফেরিয়ার স্পোর্টস এর কথাই বলছি, মানে ধরুন এই যে বক্সিং, রেসলিং, এইরকম ধরনের যে স্পোর্টস গুলো, বা ফুটবলও, মেয়েদের ক্ষেত্রে ফুটবলও একটা ইনফেরিয়ার স্পোর্টস এর ভূমিকা পালন করে। র্যাকেট স্পোর্টসটাই একটা গ্ল্যামারার ক্ষেত্র তৈরি করতে পেরেছে এতদিনে। এই জায়গায় যখন মেয়েরা আসছে, তখন তার পরিবার, তার প্রতিবেশ, তার পরিবেশ সবাই মিলে বলে দিচ্ছে এই মেয়েটির মধ্যে একটা অন্য রকমের বৈশিষ্ট্য কাজ করছে। একটু মর্দিনী টাইপ, কোথাও একটু জোয়ারে মার্কার হাবভাব হয়ে গেছে, ঠিক নারীত্বটা নেই, পৌরুষ মেশানো একটা ভেজালে নারীতে সে পরিণত হয়েছে। এই যে সাধারণ মানুষের এই যে ধরে নেওয়া, এই যে একটা তাদের উপর একটা মনোভাব পোষণ করা, এটা কিন্তু একটা যথেষ্ট অসম্মানের জায়গা তৈরি করছে। কিন্তু ক্রীড়া ক্ষেত্রের অন্দরমহলের পুরুষটি মনে করেন পৌরুষ মিশানো ভেজালে নারী হলেও বায়োলজিক্যালি এবং ফিজিওলজিক্যালি সে শেষ পর্যন্ত একটি নারী। এর মধ্যে কিন্তু যথেষ্ট অশ্রদ্ধাই রয়েছে। নানা দিক থেকে যে মেয়েরা মাঠে আসছে, তাদের এই অশ্রদ্ধার জায়গা পার হয়ে তবে কিন্তু আসতে হচ্ছে। মনে হতেই পারে এটা ইন্ডিয়ান কালচার, আমাদের দেশেই বোধহয় এগুলো সম্ভব। কখনোই নয়। আমাদের দেশে তো হচ্ছে, বাইরের প্রত্যেকটা দেশে একই প্র্যাকটিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 1994 সালে ওলগা বলে একজন নারী জিমন্যাস্ট, যিনি রাশিয়ার হয়ে পার্টিসিপেট করেছিলেন 1968 সালে মস্কো অলিম্পিকে, মেক্সিকো অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। এবং তিনি যখন 1994 সালে জার্মান টেলিভিশন কোম্পানিকে একটা সাক্ষাৎকার দিচ্ছেন, তখন তার ওই ফ্লোর এক্সারসাইজে তিনি যে গোল্ড মেডেল পেয়েছিলেন, সেই সোনালী ধুতিটাও তার কাছে ফিকে হয়ে যাচ্ছে। এত বেদনাদায়ক ঘটনা তার স্মৃতিকে কুড়ে কুড়ে খাচ্ছিল তখনও পর্যন্ত। সেই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। তার যে প্রশিক্ষক ছিল, তার যৌন নিগ্রহের কারণে সেই মেয়েটিকে কনসিভ করতে হয়েছিল, এবং তার সত্ত্বেও তার দেশ চেয়েছিল, রাশিয়া চেয়েছিল সে ওই ইভেন্টে পার্টিসিপেট করুক, এবং এই চাওয়ার খেসারত দিতে কম্পিটিশনের কিছুদিন আগে তার অ্যাবর্শন করানো হয় এবং তাকে কম্পিট করতে বাধ্য করা হয়। এই ঘটনা যখন জানাজানি হলো, আমরা সকলেই জানি রাশিয়া হচ্ছে ডোপিং এর গুরু ঠাকুর, এবং তারা রাতারাতি বললেন এটা তার প্রস্তুতির সহায়ক একটা উপাচার। এবং এই ঘটনাটা নাকি ইচ্ছাকৃত ঘটানো হয়েছিল, এটা এক ধরনের ডোপিং। এর ফলে সেই মেয়েটির অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বেড়ে গেছিল, হরমোনাল সিক্রেশন খুব ভালোভাবে হচ্ছিল, মান বেড়ে গেছিল, এবং যেহেতু সে জিমনাস্ট, তাই তার পেলভিক গার্ডলস এর ফ্লেক্সিবিলিটিটা নাকি বাড়ানোই তাদের মূল উদ্দেশ্য ছিল। ওই অজুহাত, নানা রকমের যে সমস্ত কথা এই প্রসঙ্গে উঠে আসে। 60 বছর আগে বলে নয়, এই প্র্যাকটিস এখনো চলছে। নেটফ্লিক্সে একটা খুব জনপ্রিয় সিনেমা আছে অ্যাথলিট এ, একটু দেখলেই বোঝা যাবে এই প্র্যাকটিসটা এখনো চলছে, একেবারে চেন ওয়াইজ এই প্র্যাকটিস চলছে, এবং এর সঙ্গে মূলত জড়িত ক্রীড়া চিকিৎসকরা, সঙ্গে ফিজিও, ম্যাশিও, ম্যানেজার, এমনকি অনেক মহিলা সাপোর্টিং স্টাফ এর সঙ্গে যুক্ত। মেয়েদের
মাঠে আসতে গেলে এত বিপত্তি ভোগ করতে হয়, এই জায়গা থেকে কি তাহলে নিস্তার নেই? নিশ্চয়ই আছে। যদি মানবাধিকার কমিশনগুলো বা বিভিন্ন ধরনের এনজিও রয়েছে যারা মানবাধিকার নিয়ে কাজ করে বা বিভিন্ন ধরনের নারী সুরক্ষা নিয়ে যারা কাজ করে, তারা যদি এই জায়গাটায় আগিয়ে আসতে পারে, মনে হয় আমরা এই ক্রাইসিসটাকে দূর করতে পারবো। কারণ এই প্র্যাকটিসটা দিনের পর দিন, বছরের পর বছর ধরে চলাটা খুব সুখের একটা কথা নয়। মনে হতে পারে যে মাঠে আসলে পরে তো এই অসুবিধাগুলো তাদেরকে ভোগ করতে হচ্ছে, কিন্তু মাঠে আসতে গেলে তাদের যে কি অসম্ভব বাধা বিপত্তি পার করে আসতে হয়, এ ধারণা কম বেশি আমাদের প্রত্যেকের রয়েছে। তবে একটা জিনিস ভীষণই মজার, এই যে মাঠে আসতে গেলে যত রকমের বাধা বিপত্তি ফেস করতে হয় না, সেই জায়গায় বেশ একটা ধর্ম নিরপেক্ষতা রয়েছে। ধর্ম নিরপেক্ষতা মানে এখানে হিন্দু, মুসলমান, শিখ, জৈন, পার্সি, বৈষ্ণব, শৈব সব এক। এখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই। সবাই কোন জায়গায় একই মত পোষণ করছে, এই জায়গাটায় হচ্ছে কুসংস্কারের সমতা, রক্ষণশীলতার সমতা, অন্যায়ের সমতা, অমর্যাদার সমতা। এগুলো আমাদের মেয়েদেরকে ভোগ করতে হচ্ছে। আমাদের একেবারে পারিপার্শ্বের যে অবস্থা, একেবারে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডেও একই রকম ঘটনা ঘটে। আমি একটা মফস্বল অঞ্চলের কলেজে পড়াই, বহরমপুরে। সেখানে আমাদের কলেজে একটা খোখো টিম তৈরি হয়েছিল। আমারই একজন সহকর্মী সেই টিমের একটা মেয়েকে, সেই মেয়েটি মুসলিম এবং সেই মেয়েটি খুব ভালো খেলছিল। আমি সৌভাগ্য হোক বা দুর্ভাগ্যবশত হোক, আমি এই ঘটনার পরপর 3-4 দিনে সাক্ষী হয়ে গেছি। সেই ভদ্রলোক মেয়েটিকে বললেন, তুমি যে এখানে খোখো প্র্যাকটিস করতে এসেছো খুবই ভালো কথা, কিন্তু পরের দিন যখন তুমি আসবে হস্টেলে, তোমার এই শর্টস এর নিচে যে লং স্ল্যাক্সটা রয়েছে, তোমাদেরও হয়তো সবাইকে বলেন স্যারেরা, সেই লং স্ল্যাক্সটা কিন্তু তোমাকে রুমে ছেড়ে আসতে হবে, এখানে প্রপার ড্রেসে আসতে হবে। মেয়েটি কি বুঝলো জানি না, পরের দিন আবার সেই একই রকম ভাবে এলো এবং পরপর বেশ কয়েকদিন আমি যতক্ষণ পর্যন্ত দেখলাম যে মেয়েটি কিন্তু সেই লং স্ল্যাক্সটাকে বহন করে, মানে পরেই এলো, পোশাক হিসাবে সে সেটাকে পরেই এলো। মনে মনে ভাবলাম এর শেষ পরিণতি কি হতে পারে? হয় সেই মেয়েটি খেলা ছেড়ে দেবে আর কোনোদিন মাঠই হবে না, অথবা ওই অধ্যাপকের সম্পর্কে একটা বাজে বার্তা প্রচার হবে। কি হয়েছিল আমি জানি না, কিন্তু এইখান থেকে আমার নিজের যেটা মনে হয়েছিল, আমাদের বোধহয় একটুখানি ভেবে চিন্তে ডিসিশন দিতে হবে। নিশ্চয়ই আমার যিনি সহকর্মী ছিলেন, তিনি যে মতামতটা পোষণ করেছিলেন, এর মধ্যে একটা নিরপেক্ষতা ছিল। হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, জৈন হও, যেই হও না কেন, তুমি যখন খোখো মাঠের মধ্যে আসছো, তোমাকে তখন প্রপার ড্রেসটা মেনটেন করতেই হবে। তার এই বলার মধ্যে কিন্তু কোনো অন্যায় নেই। আবার মেয়েটির যে রক্ষণশীল মনোভাব, সেটাও কিন্তু সে ওই 1-2 দিনের প্র্যাকটিসে কাটিয়ে উঠতে পারেনি। তারও যে এই জায়গায় খুব জেদ, খুব অন্যায় আচরণ রয়েছে, সেটাও বলা যায় না। কিন্তু একজন পরিশীলিত মানুষ হিসাবে আমি কি চাইছি সেই দিকটা আমাকে আগে বুঝতে হবে। আমাদের মনে হয় যারা একটু পরিণত বুদ্ধি বোধ নিয়ে চলছি, তাদের কোথায় খুব সতর্ক থাকতে হবে যে আমাদের লক্ষ্যটা কি। আমাদের প্রথম লক্ষ্য কি এইটা হতে পারে না যে একটা ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলে, এবং এই যে মুসলিম মেয়েটি খোখো মাঠে এলো, এত জীবনের ধরুন অনেকগুলো বছর পার করে সে যখন কলেজে পড়ছে, তখন সে খোখো মাঠে প্রথম এলো, তাকে দেখে তার কমিউনিটির আরো 5টা মেয়ে উৎসাহিত হবে এবং কম্পিটিশন যখন খুব টাফ জায়গায় চলে যাবে, নিজেকে যখন সেই মাঠে তার প্রতিষ্ঠা করার একটা বাসনা জাগবে, তখন আপনা থেকে সে কিন্তু নিজে সেই লং স্ল্যাক্সটা খুলেই মাঠে প্রপার ড্রেসে আসবে। এর জন্য আমাদের একটু সময়ের দরকার। এই সময়টা বোধহয় আমাদের দেওয়া দরকার। একই রকমের ঘটনা কিন্তু শুধু যে ক্রীড়া ক্ষেত্রে ঘটছে তা কিন্তু নয়। এই 2-2.5 বছর আগে বা 3 বছর আগে কর্ণাটকের এরকম একটা ঘটনা দেখেছিলাম। একটা কলেজে একটা মেয়ে হিজাব পরে গেছিল, তখন উগ্র হিন্দুবাদী কিছু ছেলেরা তাকে বারণ করেছিল এবং পরের ঘটনাগুলো আমাদের সবারই জানা। এবং খুব আশ্চর্যের বিষয়, যেই প্যারিস অলিম্পিককে আমরা সমতার অলিম্পিক বলে চিহ্নিত করছি, সেই অলিম্পিকেও কিন্তু মাস 4-5 আগে প্যারিস বলেছিল এখানে ফিল্ডে যারা স্পোর্টস ফিল্ডে যারা অংশগ্রহণ করবে তাদের কোনো রকম হেড গিয়ার অ্যালাউ নয়, মানে হিজাবটাকে তারা নিষিদ্ধ করতে চেয়েছিল। কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হস্তক্ষেপে এটা আর তারা ফলপ্রসূ করতে পারেনি।
ঠিক একই ঘটনা ঘটেছিল গত বছর মেয়েদের বিশ্বকাপ ফুটবলে। মরক্কোর গোটা টিমটাই বলতে গেলে হিজাব পরে খেলেছিল এবং তাদেরকে সাপোর্ট করেছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আর ফিফা। এইরকম ভাবে মানবাধিকার কমিশনগুলো বা এই ধরনের যত সাহায্যকারী সংগঠনগুলো রয়েছে আন্তর্জাতিক স্তরে, তারা যদি এগিয়ে আসতে পারে তাহলে মনে হয় এই সমস্ত বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে এগিয়ে যাওয়াটা আমাদের কাছে খুব একটা কোনো বড় বিষয় নয়। তবে মেয়েদের খেলাধুলো নিয়ে এটাই শেষে বলবো যে সব থেকে বেশি শোনা যায় মেয়েদের খেলা, ওখানে দর্শক হয় না, পলিসি নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, ইনসেন্টিভস নেই, মিডিয়া কভার করে না, টেলিকাস্টিং হয় না, কিছুই নেই। এমনকি আগেও যাও একটু ক্ষীণ চাকরির সম্ভাবনা ছিল, এখন সেটাও নেই। কিন্তু তা সত্ত্বেও দেখুন বিজ্ঞাপনী প্রচারে কিন্তু মেয়েরা বেশ মুখ হচ্ছে, বিজ্ঞাপনী প্রচারে কিন্তু অনেককে দেখা যাচ্ছে। তবে সেখানেও আমার একটু বলবার বিষয় আছে, যারা বিজ্ঞাপনী প্রচারের মুখ হচ্ছেন তারা অধিকাংশই র্যাকেট স্পোর্টসে সফলতম, এবং র্যাকেট স্পোর্টস কিন্তু ইন্ডিভিজুয়াল ইভেন্ট। এই র্যাকেট স্পোর্টসে যারা সফল হচ্ছে তাদের দিকে যদি আমরা তাকাই বা তাদের ব্যাকগ্রাউন্ডের দিকে যদি আমরা তাকাই, আমরা কিন্তু সেখানে পরিষ্কার বুঝতে পারছি তারা কেউই সাংস্কৃতিক দিক থেকে, মেধার দিক থেকে পিছিয়ে পড়া পরিবার থেকে আসছে না, আর অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড তাদের খুব স্ট্রং, যার জন্য তারা এই ইভেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারছে। সুতরাং এই সাফল্য শুধুমাত্র রাষ্ট্র বা দেশের সাফল্য নয়, এটা তার ব্যক্তিগত অ্যাচিভমেন্টও বটে। এই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের দেশ বা আমাদের রাষ্ট্র, রাজ্য মাস পার্টিসিপেশনের কথা ভাবে বা টিম গেমগুলোকে প্রমোট করার কথা ভাবে, তাহলে বোধহয় বিষয়টা অনেকটাই সহজসাধ্য হয়। যেরকম বিজেডি সরকার এখন যে মেন হকি টিমটা পারফর্ম করছে অলিম্পিক্সে, তাদেরকে কিন্তু খুবভাবে সাপোর্ট করেছিল এই অলিম্পিয়াডে। এবং এইরকম ভাবে যদি মেয়েদের শুধু ফুটবল ক্রিকেট টিম নয়, হ্যান্ডবল আছে, বাস্কেটবল আছে, হকি আছে, বিভিন্ন রকমের যদি টিম গেমগুলোকে তুলে ধরা যায় তাহলে মনে হয় পার্টিসিপেশন বাড়বে, মেয়েদের ময়দানে আসা বোধহয় প্রান্তিক অঞ্চল থেকে অনেক বেশি সুবিধার হবে। এবং শেষে বলবো যে দর্শক হয় না এই কথাটা সর্বৈব ভুল। দর্শককে নিয়ে আসতে গেলে যে পরিস্থিতিটা তৈরি করতে হয়, সেই তৈরি করার সদিচ্ছাটা আমাদের মধ্যে নেই। যাদের মধ্যে আছে তারা কিন্তু দর্শককে টেনে নিয়ে আসতে পারে মাঠ পর্যন্ত। প্রসঙ্গক্রমে বলতেই হচ্ছে আনন্দধারার কথা। গত বছর আমরা একটা মেয়েদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম, 8 দলীয় টুর্নামেন্ট। একটা দলে 11 জন করে মেয়ে খেলেছিল এবং 11,000 সমর্থককে আমরা দেখেছিলাম মাঠে এসেছে তাদেরকে উৎসাহিত করতে। মফস্বল অঞ্চলে এরকম একটা খেলা হচ্ছে, কেউ কারোর পরিচিত না, কোনো মেয়ে স্টার না ওখানে ফুটবলের, এমনকি কেউ যে ইস্ট বেঙ্গল ক্লাব থেকে হায়ার করে কাউকে নিয়ে গেছে তেমনটাও নয়। একদম প্রান্তিক অঞ্চল থেকে মেয়েরা খেলতে এসছে, সেই মেয়েদের খেলা দেখতে এসে, কিন্তু জিমনাস্টিক্স নয় যে কস্টিউম পরা মেয়েদের খেলা দেখতে দর্শক হয়েছে, সেরকমও দাবি করতে পারবো না আমরা। এই জায়গায় দাঁড়িয়ে অশোকনগর আনন্দধারা যেটা করে দেখাতে পেরেছে, একটা খুব অখ্যাত, খুব দুর্বল একটা সংস্থা যদি পারতে পারে, তাহলে মনে হয় একটু সদিচ্ছা থাকলে অনেকেই এই কাজটা করতে পারে। অনেক জায়গায় হচ্ছে, মেয়েদের টুর্নামেন্ট হচ্ছে, কিন্তু আনন্দধারা যেরকম সম্মানের সঙ্গে তাদেরকে মাঠে ডেকে নিয়ে এসছে, সেই সম্মানটা অনেক জায়গায় থাকে না। ছোট্ট একটু মাঠ, ক্ষেত খেলা যাকে বলে, একদম পারফেক্টলি ক্ষেত খেলা, অল্প একটু সময় 15 মিনিট একটা বিরতি দিয়ে আবার 15 মিনিটের খেলা, এখানে মান মর্যাদা বলে কিচ্ছু থাকে না, বরং ওই কাটমানি শব্দটা এখানে ভীষণভাবে প্রযুক্ত। মাঝে যে দালাল চক্র থাকে তারা ওই লাভের গুণটা খেয়ে যায় এবং আমাদের মেয়েদের যত সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলোকে তারা নিজেদের কুটির শিল্পের মূলধন হিসাবে ব্যবহার করছে। এই জায়গাটায় মনে হয় সমবেতভাবে সচেতন হতে হবে। শুধু আমি, আপনি বা আনন্দধারা সচেতন হলে কোনো কাজ হবে না। তাই এখানেই থামছি, শুধু এই কথাটুকুনি বলে সমবেতভাবে কিভাবে আগিয়ে এসে এই কাজটাকে বহন করা যায় সেই ব্যাপারে একটু ভাবনা চিন্তা করবেন। ধন্যবাদ সকলকে। আমাদের আজকের এই সভার শেষ বক্তা নির্মাল্য চট্টোপাধ্যায়, তিনি বলবেন ভারতের ক্রীড়া ক্ষেত্রে পরিকল্পনা, পরিকাঠামো
রোগ মুক্তির সুলুক সন্ধান এই শিরোনামে তার বক্তব্যের পরেই আমাদের আজকের সভা শেষ হয়ে যাবে। উপস্থিত সকলকে প্রণাম জানাচ্ছি। এখানে অত্যন্ত জরুরি একটা আলোচনা আয়োজন করা হয়েছে, যদিও একদম শেষ বক্তা হিসেবে নিশ্চয়ই একটু ধৈর্যচ্যুতি ঘটার কথা, তবুও মানে যে তিনটে বিষয় রাখা হয়েছিল আমাদের তিনজন বক্তার জন্য, সেক্ষেত্রে তিনটি বিষয় খুব জরুরি। এবং শিশির যে জায়গা থেকে যে দার্শনিক স্তরে নিয়ে গেছিল আলোচনাটা, সেখান থেকে কৌলমী একদমই বাস্তবতায় নিয়ে এসছে এবং ও নিজে কাজ করে, সেটা আপনারা সকলেই জানেন, আমরা যারা প্রত্যক্ষভাবে দেখি। আর আমার এখানে একটা মানে যে পরিচয়টা দেওয়া হলো প্রথমে, খক বসে আছেন, এই পরিচয়টা একদমই একটা মানে বস্তুগত পরিচয়। আমি একজন ক্রীড়া মোদী, এইটুকু বলতে পারি যে খেলা দেখতে ভালো লাগে, খেলার ইতিহাস জানতে ভালো লাগে, আর বাস্তব পরিপ্রেক্ষিত দিয়ে আজকের দিনের খেলাটাকে বিচার করতে চেষ্টা করি। এবার ব্যাপারটা হচ্ছে, আমার যেটুকু আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে সেটা হচ্ছে পরিকাঠামো, পরিকল্পনা এবং পরিকাঠামো। আমার গলাটি ভাঙা, কর্কশ লাগছে শুনতে, আমি নিজেও বুঝতে পারছি। ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে, আমরা ভারতবর্ষকে একটু কম্পেয়ার করে নিই আমাদের সিমিলার কিছু দেশের সঙ্গে, আর তারপরে একদম 4 পয়েন্টে এসে পশ্চিমবঙ্গকে একটু যদি তুলনা করে নিই আরো কয়েকটা রাজ্যের সঙ্গে ভারতবর্ষে। প্রথমে বলে নেওয়া ভালো যে যে আলোচনাগুলো এর আগে হলো, আমাদের অলিম্পিকের পরিপ্রেক্ষিতে ছাড়লেও প্রতিদিনকার যে খেলাধুলো, সেখানে সাফল্যের যে খতিয়ান, সেটা একান্তই একক সামগ্রিক কিছু না, এটা আমার ব্যক্তিগত মত। ভারতবর্ষের সাফল্যের যে খতিয়ান, সেটা একক মানুষের ব্যক্তির লড়াইয়ের খতিয়ান। ওখানে রাষ্ট্র কি ফাংশন প্লে করেছে সেটা আমার মনে হয় না খুব একটা ম্যাটার করছে। কারণ অদ্যাবধি যতজন উঠেছেন, যারা অলিম্পিকে পদক পেয়েছেন বা এশিয়াডে পদক পেয়েছেন বা বিভিন্ন ন্যাশনাল গেমসেই হোক বা ইন্টারন্যাশনাল বিভিন্ন ইভেন্টে যারা পদক পেয়েছেন, তারা যেটা পৌলমী বলল, হয় অত্যন্ত ধনী ঘর থেকে উঠে এসছেন। আমরা ছোটবেলায় দেখেছি ওই জিডি ফার্মাসিউটিক্যালস বড়লি, তাদের মেয়ে সোমা দত্ত শুটার ছিলেন। তখন তো শুটিং এত 80-র দশকের প্রথম দিক, শুটিং কি আমরা জাস্ট ওই খেলার আসর বা খেলাতে দেখতাম একটা দুটো বিক্ষিপ্ত ছবি, কারা সেই শুট করে, কারাই বা রেসলার। তখন অলরেডি প্রুডেন্সিয়াল কাপ এসে গেছে, ভারতে ক্রিকেটের বাণিজ্যায়ন মোটামুটি প্রবল গতিতে হচ্ছে। সেখানে কিন্তু ওই যে পরিবারের অর্থনৈতিক অবস্থা এবং এটার উল্টো পিঠে যদি দরিদ্র ঘরের থেকে কেউ উঠে আসেন, সেটাকে আমাদের সমস্ত আলোচনা শেষে মনে হবে যেন এটা ভাগ্য ছাড়া আর কিছু। ওর ভাগ্যটি সুপ্রসন্ন ছিল, সেই জন্য ওই জায়গায় যেতে পেরেছে। মানে কোনি গল্পের খিপ্তা অনেকেই আছে, কিন্তু কোনির মতো সাফল্য দিয়ে শেষ করতে পারে সবাই। এবং ব্যর্থতার ইতিহাসটা হয়তো এত বেশি যে এই 150 কোটির দেশে, 150 কোটি ছুঁই এখন, সেই দেশে যেটা বললাম যে একদম ব্যক্তির লড়াই, একক সংগ্রাম। আর যেটা আমার আগে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সঞ্জীব মৃধা স্যার বলে গেলেন যে আমাদের যতটা না পরিকল্পনা এবং খরচা, মানে ব্যয়, অর্থের ব্যয়, সেটা খেলাটা শুরু হওয়ার আগে আসে। মানে ও প্রতিযোগিতায় যাওয়া অব্দি যেটা আমরা খরচা করি, তার থেকে অনেক বেশি খরচা করি বিজয়ী হয়ে ফিরে আসার পর। এটা একটা অদ্ভুত প্যারাডক্স। এবং এইখানে এসে আমাদের সমস্ত পরিকল্পনাহীনতা একদম নগ্নভাবে প্রকাশ পেয়ে যায়। এখানে বেশি কথা বলবার জায়গা নেই, কারণ
বেশিক্ষণ আমি নেব না। আমি জাস্ট আপনাদের কয়েকটা তথ্য দিচ্ছি। তথ্যটা আপনাদের মনে হতে পারে, কারণ আজকের আলোচনায় বারবারই চীনের কথা উঠে, কারণ চীন বলতে পারেন যে ভারতবর্ষের প্রায় সমকক্ষ জনসংখ্যার দিক থেকে একটি দেশ, যদি এখন ভারতবর্ষ তাকে সারপাস করে গেছে। কিন্তু চীনের যেটা আদর জিনিস, তারা যথেষ্ট পরিশ্রমী জাত, এবং চীনে একটা নীতি নেওয়া হয়েছিল, এনডিআরস, ন্যাশনাল ডেভেলপমেন্ট রিফর্মস কমিশন। তারা প্রায় $450 মিলিয়ন খরচা করেছে শুধু দেশের মানুষকে খেলাধুলো সংস্কৃতির বোধটা জাগাতে। প্রতিটি ওই যেটা একজন বললেন যে মণিপুরে বললেন বোধহয় যে মণিপুরে গিয়ে দেখেছেন যে বিকেল বেলা সবাই গিয়ে মাঠে যাচ্ছেন। চীনে কিন্তু এটা একেবারে বহুল প্রচলিত, এবং ওদের যে ভিশন অ্যান্ড মিশন, সেই মিশনটাকে কমপ্লিট করার জন্য তারা এমনি একটি খাটিয়ে যান। ওটা নিয়ে তো বলবার কিছু নেই, কারণ সারা বিশ্বের অর্থনীতি পরিচালিত হয় এখন চীন দ্বারা। এবং যে জাতি একটি দেওয়াল তুলে দিতে পারে সারা দেশের বহিঃশত্রুর আক্রমণ ঠেকানোর জন্য, তাদের কাছে সবকিছুই সাধ্যাত্ম, কোনো অসুবিধা নেই। কিন্তু তারা এই ভিশনটা রেখেছিলেন যে 2000 সালের পর থেকে তারা প্রত্যেকটি অলিম্পিকে পদক প্রাপ্তির যে সম্ভাবনা, সেটাকে ভিশন রেখে তারা কাজ করতে শুরু করেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই যে স্পোর্টস সিটির কথাটা উঠলো, সাংহাইতে 2025-এর মধ্যে তারা একটা স্পোর্টস সিটি করবেন। এবং শুধু তাই নয়, যে চীনকে আমরা একেবারে একটা আবদ্ধ দেশ, মানে তারা সহসা এক্সপোজ হন না, কাউকে এক্সপোজ করতে দেন না, অনেক রকম বিধি নিষেধের আওতায় দেশটি আছে, তা সত্ত্বেও তারা কিন্তু ক্রীড়া ক্ষেত্রে যথেষ্ট ফ্লেক্সিবল হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য তো তারা নেয়নি, উপরন্তু তারা স্পোর্টস ফেসিলিটি বিভিন্ন কোম্পানিকে, বিভিন্ন এমএনসি যারা মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদের কিন্তু তারা ওখানে ডেকে, মানে যে জায়গাটার জন্য রিজিডিটিকে ত্যাগ করা যায় সেটা কিন্তু চীন করে দেখিয়েছে। এবং তার ফল হচ্ছে, গতকাল অব্দি বোধহয় চীন মেডেল ট্যালিতে সবার আগে ছিল, আজকে দেখলাম আমি দুপুরবেলা বোধহয় আমেরিকা পাস করে গেছে, জাস্ট করে গেছে। এবার অনেকগুলো ইভেন্ট বাকি। এইটা কিন্তু ভারতবর্ষের যারা পরিকাঠামো যারা করেন কেন্দ্রীয়ভাবে, তারা কিন্তু কোনোদিন এভাবে সম্ভবত ভাবেন। এখন খেলো ইন্ডিয়া বলে একটা প্রজেক্ট হয়েছে, আপনারা জানেন, এবছর বাজেটে তার জন্য 900 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শুধু খেলো ইন্ডিয়ার জন্য। ক্রীড়া খাতে 3442.32 কোটি টাকা ক্রীড়া খাতে এই বছর নির্মলা সীতারামন বরাদ্দ করেছে 2024-25-এর জন্য। এবার আমরা অত অর্থনৈতিক কচকচানির মধ্যে না গিয়ে আমাদের সাদা চোখে যেটা দেখতে পাই, যে এত টাকা বরাদ্দের পরে এই বাজেট বরাদ্দের পুরোটাই কি একটা পরিকল্পনা মাফিক ব্যয় হয়, নাকি ভারতবর্ষে যে তত্ত্বটা সেই রাজীব গান্ধীর সময় ছিল যে 1 টাকা খরচ করলে 81 পয়সা, সেটা মাঝখানে কস্ট হিসেবে চলে যায় 19 পয়সা উপভোক্তার কাছে ঠিকঠাক ভাবে পৌঁছায়। এই সংস্কৃতি থেকে কিন্তু আজও মনে হয় ভারত বেরোতে পারে অধিকাংশ ক্ষেত্রে। কিছু কিছু জায়গায় অনেকটাই ডাইরেক্ট রিলেশন তৈরি হয়েছে, কিন্তু ক্রীড়া ক্ষেত্রে এই জিনিসটা বিশেষ করে বিকেন্দ্রীকরণ, পরিকাঠামোর বিকেন্দ্রীকরণ, মানে একটা লোককে যদি আমাদের ধরুন একটা মফস্বল শহর থেকে ভালো পরিকাঠামো পেতে হয়, তাহলে তাকে চলে আসতে হবে কলকাতা। এই যে সেন্ট লুসিয়ার কথা হলো, অ্যালফ্রেড জিতেছেন মেয়েদের 100 মিটারে, সেন্ট লুসিয়া থেকে টেক্সাস ইউনিভার্সিটিতে ট্রেনিং করানোর জন্য নিয়ে আসা হয়েছে, এবং আমেরিকার যে পরিকাঠামো সেটা ওকে যথেষ্ট সাপোর্ট করেছে। আমাদের এখানে ওখানে নয়, একটা এমন একটা নমিনাল একটা জায়গা যেখানে 1 লক্ষের সামান্য কিছু বেশি মানুষ বাস করেন, সেখানে পরিকাঠামো নাই থাকতে পারে,
থাকবে, কিন্তু আজকে আমরা স্বাধীনতার 75 বছর অতিক্রান্ত হওয়ার পরেও কিন্তু সেরকম কোনো বিকেন্দ্রীভূত পরিকাঠামো নিয়ে যেতে পারিনি যেখানে ভারতবর্ষের প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা সেই প্রতিভাগুলোকে পরিস্ফুটিত করতে পারি জাতীয় ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে। আগে তো জাতীয় ক্ষেত্রে একটা লোককে তো আগে স্টেট কম্পিট করবে বা আগে ডিস্ট্রিক্ট কম্পিট করবে, ডিস্ট্রিক্ট থেকে সে স্টেটে যাবে, স্টেট থেকে সে ন্যাশনাল লেভেলে খেলতে যাবে। এইখান থেকে কিন্তু আমরা এখনো পর্যন্ত পরিকাঠামোকে ওইখানে নিয়ে যেতে পারি না। এটা বলাটা হয়তো কিছু ক্ষেত্রে গেছে, কিছু রাজ্যের ক্ষেত্রে গেছে, কিন্তু বাকিদের ক্ষেত্রে কিন্তু সেইভাবে যায়নি। বিশেষত স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাই যখন শুরু হয়, সাইয়ের কিন্তু মূল লক্ষ্য ছিল যে একদম জনজাতি এবং ওইখানকার ওই লেভেলের যারা আছেন, একদম নিচের তলায় যারা পড়ে আছেন, যেখান থেকে লিম্বারাম উঠে এসছেন, ওইখান থেকে যে প্রতিভাগুলো আছে তাদের এক্সপ্লোর করে জনসমক্ষে নিয়ে আসে। কিন্তু আদতে দেখা গেছে যে সাই প্রতিষ্ঠা হওয়ার পরে সেই রকম ভাবে কি আমরা প্রচন্ড ফ্লারিশ দেখতে পাচ্ছি এই সেক্টরটা, সেরকম করে কিন্তু ফ্লারিশমেন্ট এখনো আমার মনে হয় আসে। যে প্রতিভাগুলো ওইখানে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, তাকে রাষ্ট্র এখনো কোনো পরিকাঠামো দিয়ে সেটাকে এমন জায়গায় আনতে পারেনি যেটা একটা সম্ভাবনা তৈরি করে যে তার যে প্রতিভা সেটা সার্থক একটা বিকাশ হয় এবং সেটা আলটিমেটলি অলিম্পিক তো একটা প্রতিযোগিতা নয়, যেটা বিভিন্ন বক্তারা বললেন। আজকে যদি অলিম্পিকের পরিপ্রেক্ষিতে দেখি, অলিম্পিকে পার্টিসিপেশন এবং এই যে দেশ নিয়ে যাওয়া এবং এই যে শিশির বললেন রিফিউজি যে টিমটা, এবার ওরা এত তাদের প্রায়োরিটি দিয়েছে যে প্রথম শিপটায় সেন নদী যখন যাচ্ছে, প্রথম শিপটায় ওরা রিফিউজি টিমকে নিয়েছে। মানে এটা একটা বিরাট ব্যাপার। যখন প্রথমত এবার একটা অভিনব ব্যাপার হয়েছে, নদীর মধ্যে প্যারেডটা হয়েছে এবং রিফিউজি টিম কিন্তু একদম প্রথম নৌকোটায় তারা ছিল, তারপরে অ্যালফাবেটিক্যালি সম্ভবত এসছে। এবং যেটা মানে অলিম্পিকে পার্টিসিপেশনটাই বড় কথা, কিন্তু আজকের দিনে আমাদের বিভিন্ন বাণিজ্যায়নের ফলে বা যেভাবেই হোক পদপ্রাপ্তির একটা আশা তো সকলেরই থাকে, যেটা 150 কোটির দেশে অনেক বেশি হচ্ছে এবং যারা পদক পাচ্ছেন তাদের হাইলাইট করা হচ্ছে, তারা বিভিন্ন বিজ্ঞাপনে আসছেন, বিভিন্ন ভাবে তারা উন্নয়িত করছেন বিভিন্ন জিনিসকে। তারপরে এবং তার মধ্যে মহিলার সংখ্যা নেহাত কম নয়, বিশেষ করে মহিলাদের এটা অনেক বেশি, পার্টিসিপেশনটা ইনফ্যাক্ট অনেক বেশি আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে যে এগুলো আছে, গেমস গুলো আছে, সেখানে মহিলারা পুরুষদের থেকে অনেক বেশি পার্টিসিপেট হয়তো করছে, কিন্তু পরিকাঠামোগত ভাবে সেটাকে একদম সার্থক জায়গায় নিয়ে যাওয়ার মতো কিন্তু এখনো সেরকম কোনো আশাবাদ দেখা যাচ্ছে না। যেটা ইউক্রেন, এবছর ইউক্রেন এখনো পর্যন্ত 2টো সোনা, 2টো রূপো, 3টে ব্রোঞ্জ পেয়েছে। এটা আমি গতকালের পরিসংখ্যান করছি, আজকে আমি বলতে পারবো না। তার মানে যে দেশটা ওরম ভাবে যুদ্ধ বিধ্বস্ত, যেটা শিশির বললেন যে ওরা বাড়ি ফিরে কিভাবে দেখবে, আদৌ আত্মীয় স্বজনকে দেখতে পাবে না যদি তারা টিকে থাকেন, মানে তার কোন রকম মূলগত পরিকাঠামোই বিগত 2 বছরে ধ্বংস হয়ে গিয়েছে, তারা সেই পথটাকে ক্লিন করে আছে। কিন্তু সেখানে আমরা হয়তো ব্যর্থ হচ্ছি। ব্যর্থ মানে আমি বলছি এককের একটা অবশ্যই আছে, কিন্তু জাতীয় স্তরে যে মানে যে পপুলেশন নিয়ে ইন্ডিয়া ওখানে রিপ্রেজেন্ট করছে, সেখানে হয়তো একটু বেশি পদকের সম্ভাবনা আছে। আপনারা যদি মেডেল ট্যালিতে দেখেন, এখনো পর্যন্ত ইন্ডিয়া গোল্ড পায়নি, মানে যদি নীরজ পেয়ে যান তাহলে হয়তো অনেকটা উপরে উঠে যাবেন। কিন্তু আমি মেডেল ট্যালিটা দেখছিলাম যেখানে নিচের দিক থেকে যারা গোল্ডে বা সিলভার 0 আছে, অনলি ব্রোঞ্জ যারা পেয়েছেন, ভারত 3টে ব্রোঞ্জ পেয়েছে। সেখানে কিন্তু ভারতের মতো এত পপুলেশন কান্ট্রি, এত পপুলাস এরকম কিন্তু নেই। তারা সবই ক্ষুদ্র 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 বেশ কিছু দেশ। এখানেই আমাদের
যে পরিকাঠামো এবং পরিকল্পনা এটা একটা খামতি করে যায়। মানে দিনের শেষে আমরা যখন আলোচনা করব, আমরা সমস্ত ফিলিংস, সমস্ত অনুভূতি এবং তার সম্পর্কিত সমস্ত যুক্তি আমরা যদি মেনেও নিই, পদপ্রাপ্তির দিক থেকে কিন্তু আশানুরূপ এখনো কিন্তু হয়নি, যেটা গতবার টোকিও অলিম্পিক এবং তারপরে হ্যাংজুতে এশিয়াড, সেখান থেকে কিছুটা বুস্ট আপ করেছে ভারতের পদক। জানা নেই এবার কি হবে, এবারের ওপর পরবর্তীকালটা ডিপেন্ড করছে। আর বেশি সময় নেব না, আমি জাস্ট একটু রাজ্য স্তরে একটা কথা বলে শেষ করি। সেটা হচ্ছে হরিয়ানা, যেটা অনেকবার আলোচনায় উঠে এর আগে। হরিয়ানায় ভারতের 2% পপুলেশন, 2% মানুষ বাস করে। সমস্ত অলিম্পিক মেডেলিস্টদের মধ্যে 30% হরিয়ানা। আর প্যারিস অলিম্পিকে যারা গেছেন 117 জনের 117 জন, আর 21% হরিয়ানা। এবং এবছর হরিয়ানা থেকে 24 জন পার্টিসিপেট করছেন, তার মধ্যে 14 জনই মহিলা। এবং 2020-তে আরো বেশি গিয়েছিলেন 31 জন। তারপরে পাঞ্জাব 19 জন, তামিলনাড়ু 12 জন, আমাদের বাংলা থেকে বোধহয় নাম মনে করতে পারবো না, একজন আছেন বাঙালির বউ, বাংলার বউ, কালকেই বোধহয় আনন্দবাজার এটা বলেছি, ওইটা থেকে। যাই হোক, এইবার তাহলে আমরা দেখব যে এই যে ছোট ছোট রাজ্যগুলো, হরিয়ানাকে যদি আমরা দেখি বা তার সঙ্গে উড়িষ্যা, আপনারা জানেন যে হকি ইন্ডিয়ার এখন মানে হয়ে গেছে, প্রসবাগার হয়ে গেছে উড়িষ্যা, এবং পুরো ইনফ্রাস্ট্রাকচারটাকে উড়িষ্যা ওদের ওখানে নিয়ে গেছে। এবং তার সঙ্গে মানে সমস্ত রকম ফেসিলিটি, ভুবনেশ্বর এবং রাউরকেল্লা হকি স্টেডিয়াম, এবং শুধু নয়, ওরা 20,000 দর্শকাসন মানে সহ একটা স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম তৈরি করেছে শুধু অ্যাথলেটিক্স এর জন্য। এবং সেখানে যখন একজন যাবেন অ্যাথলিট, তিনি যদি ট্রেনিং নিতে যান, তিনি সমস্ত রকম সুবিধে ওইখানে পাবেন। এবং সেটা আমাদের ওই হকির যে গোলকিপার শ্রীজেশ, তিনি বোধহয় গত বছর ওই একটা কম্পিটিশনে, ওয়ার্ল্ড কাপ বা এই ধরনের একটা কম্পিটিশন হয়েছিল ভুবনেশ্বরে হকি, উনি গিয়ে রাউরকেল্লা স্টেডিয়ামে বলেছেন যে এখানে আমি যখন 2006-এ এসেছিলাম তখন ইট ওয়াজ ব্যারেন, কিচ্ছু ছিল। আজকে এসে আমি দেখছি ময়দানও একটা যেন শহর তৈরি করে দিয়েছেন। এবং শুধু তো একটা স্টেডিয়াম নয়, স্টেডিয়ামের সঙ্গে সঙ্গে আরো অ্যান্সিলিয়ারি আরো জিনিসপত্র তৈরি হয়েছে, ব্যবসা বাণিজ্য যাবতীয় কিছু একটা আমূল পরিবর্তন উড়িষ্যা কিন্তু। এবং উড়িষ্যা ভারতীয় হকিতে নিজের কোলে নিয়ে নিয়েছে। ওরা বলে দিয়েছে যে কেন্দ্রীয়ভাবে এটাকে আর দেখভাল না করলেও হয়তো চলবে, ওরা নিজেরা টেক আপ করে নিতে পারবে ব্যাপারটা। সেখানে এসে আমাদের এই হরিয়ানা এবং উড়িষ্যার উদাহরণটা দেওয়া এই জন্য যে উড়িষ্যা যথেষ্ট দুর্ভিক্ষপীড়িত দেশ, মানে রাজ্য, যেখানে কালহান্ডির মতো জায়গা আছে, যেখানে বেশ কিছু প্রান্তিক জায়গায় এখনো যথেষ্ট মানে পরিষেবার অভাব আছে। সেখানে এখানে কিছু রাজনৈতিক কথা চলে আসে হয়তো, যে সেখানে এত কিছু করার পরেও ওই ভিকে পান্ডিয়ান উনি যে স্পোর্টস স্কিম করেছিলেন, আমি ইন্টারনেটে পড়ছিলাম যে সেখানে, এবং সেগুলোকে ওরা বাস্তবায়িত করেছে, শুধু মানে বিধানসভায় পড়বার জন্য করেননি, বাস্তবায়িত করেছেন। এবং তারপরেও সেখানে শাসক হেরে গেছে এত কিছু করার। এখানে হরিয়ানায় ওরা নিজেদের রাজ্যের যারা ক্রীড়াবিদ, যারা অলিম্পিকে পার্টিসিপেট করতে চায়, তাদের কিভাবে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেয় দেখুন। প্রথম, যারা গোল্ড মেডেল যদি অলিম্পিকে পায়, যদি কোয়ালিফাই করতে পারে অলিম্পিকের জন্য, তাহলে 15 লক্ষ টাকার একটা চাকরি পাবে। যদি গোল্ড মেডেল পেয়ে যায়, মানে অলিম্পিকে গোল্ড মেডেল পায়, তাহলে 6 কোটি টাকা পায়।
রাজ্য সরকার পেলে, সিলভার পেলে, রূপো পেলে 4 কোটি, ব্রোঞ্জ পেলে 2.5 কোটি, চতুর্থ স্থান অধিকার করলে 50 লক্ষ টাকা হরিয়ানা দিচ্ছে। এবং তার সঙ্গে ওদের কনসেশনাল রেটে জমি। তাহলে একটা লোক উদ্বুদ্ধ হবে না? হরিয়ানায় ঘরে ঘরে স্পোর্টস কালচার কিন্তু শুরু হয়ে গেছে। এক হচ্ছে হয় সেনাবাহিনীতে যাওয়ার জন্য, আর নয়তো এই ধরনের কম্পিটিশনে কম্পিট করার জন্য। সেখানে তাহলে আমরা এটা কিন্তু দলমত নির্বিশেষে হরিয়ানা করতে পেরেছি। মানে 2000 সালে ওম প্রকাশ চৌতালা অলিম্পিক মেডেলিস্ট যারা হবেন তাদের প্রত্যেককে 1 কোটি টাকা করে দেবেন বলছে ওম প্রকাশ চৌতালা 2000 সালে মুখ্যমন্ত্রী ছিলেন। তারপরে যখন ভূপিন্দর সিং হুডা আসেন 2006-এ, উনি কিন্তু এটাকে কমাননি বা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বশত তুলে দেন। উনি এসে 1 কোটির সঙ্গে একটা করে চাকরি, মানে আস্তে আস্তে ক্রমান্বয়ে একটা রাজ্য। আজকে যে ভারতের খেলাধুলার মানচিত্রে হরিয়ানা, আমরা বাঙালিরা তো স্বাভাবিকভাবে তাদের প্লান্ট, বিরাট চেহারা, সংস্কৃতি বোঝে না, কিন্তু আজকে হরিয়ানা যে জায়গায় চলে গেছে এবং হরিয়ানভি কালচার এই টুয়ার্ড স্পোর্টস যেভাবে, আমি বলবো এটাকে একদম চীনের মতো করে ভাবুন। যে চীন যেরকম বলছে যে খেলাধুলোটা এমন একটা সংস্কৃতি যেটা তোমাকে দৈনন্দিন জীবনের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই যে স্যারেরা এখানে দেখালেন অনেক জিনিস, যেগুলো খেলাধুলোর উপকারিতা, সেগুলোকে তোমাকে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে ফেলতে হবে। তুমি তার সঙ্গে জারিত হয়ে যাও, খেলাধুলো ছাড়া তুমি থাকতে পারবে। সেটা হরিয়ানাতেও কিন্তু প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক সেটা কিন্তু শুরু হয়ে গেছে, এবং তার ফল কিন্তু সার্বিকভাবে ভারত পাচ্ছে, পদকের দিক থেকে হোক আর যে কোনো কৃতিত্বের দিক থেকে। এবার এখানে এসে আমি শেষ করে ফেলবো, আর বলবো না, কিন্তু একটি বিতর্ক থেকে, তাহলে আমরা এখানে ক্লাবগুলোকে টাকা দিয়ে কি করলাম? এখানে যে লক্ষ লক্ষ টাকা আপনার আমার পকেট থেকে, ট্যাক্স পেয়ারের টাকা থেকে দেওয়া হয়, 2012 সাল থেকে দেওয়া হচ্ছে সম্ভবত, কারণ আমি ঘটনাচক্রে তখন একটি ক্লাবের সম্পাদক ছিলাম, মানে প্রথম চেকটি আমি নিই, তো নেতাজি ইন্ডোরে। তাহলে আমরা 12 বছর অতিক্রম করার পরে কি আমরা একটা অলিম্পিকে কোয়ালিফাই করবার মতো একটা কাউকে দিতে পারছি। এই ভাবনাটা নিয়ে কিন্তু আমাদের এখান থেকে বেরোনো, এটা কিন্তু ভাবের ঘরে চুরি করে লাভ নেই, মনকে চোখ ফেরে লাভ নেই। এই ভাবনাটা নিয়ে এখান থেকে বেরোনো দরকার যে একটি রাষ্ট্র, আমি একদম শিশিরের কথা ধার করে বলছি, দেশ নয়, একটি রাষ্ট্র, সেটা কেন্দ্রীয় স্তরে হোক, রাজ্য স্তরে হোক, শাসক শাসকই, জনগণের যে চাহিদা, জনগণের চাহিদা যদি সে পূরণ করতে না পারে, তাহলে কিন্তু জনগণকে সেটা আদায় করে দিতে হবে। এবার আমরা যদি ভাবি যে আমাদের এই দুর্দশা, আমি রাজ্য স্তরে বলছি, যে এই দুর্দশাটা কি আমাদের সত্যি পাওনা ছিল? বাংলায় কি কোনো অ্যাথলিট, বা আজকে তো জ্যোতির্ময়ী ছিলেন, সুস্মিতা ছিলেন, বিভিন্নভাবে সুইমিং এ অনেকে ছিল, কেউ সবাই হারিয়ে গেল, কেউ কি নেই 2024-এ কম্পিট করার মতো, কোয়ালিফাই করার মতো কেউ নেই। তাহলে আমরা কি পরিকাঠামো তৈরি করলাম, কি বাজেটারি কি আমরা অ্যালটমেন্ট করলাম, যেটা আলটিমেটলি কোনো কাজ দিল না। এবং আপনারা সত্যি সত্যি বুকে হাত রেখে বলুন তো, যে মনে করেন যে এই জিনিস কন্টিনিউ করলে 2028-এ যখন পরের অলিম্পিকটি হবে, তখন কি বাংলা থেকে কেউ আদৌ যাবে? যদি যায় সেটা ওই এককের সংগ্রামী, আদারওয়াইজ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ নির্মাল্য চট্টোপাধ্যায়কে। আমি এই সভা শেষ করার জন্য আনন্দধারার সম্পাদক পৌলমী ঘোষকে অনুরোধ করছি। সকলকে জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। যাদবপুর ইউনিভার্সিটি শিক্ষা বিভাগের প্রধানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তাকে একটু মঞ্চে আসার জন্য বলছি।
এবং আমাদের সভা আজকে এখানেই শেষ হলো। সকলেই আমরা যারা আছি স্যার আমাদের জন্য চায়ের ব্যবস্থা করেছেন, বাইরে গিয়ে খেতে হবে, হল ঘরে আসা যাবে না। আমরা গ্রহণ করেছি। তোমরা করে নিয়েছো, যারা করেনি তারা যাবে। না এইটা শোন, এইটা তোমরা এই মিষ্টিটা খেয়ে নাও। প্রশান্ত দা এসেছে, এই যে প্রশান্ত দা আপনি বললেন বলেই আমি সমী, এটা কি হবে? ঠিক আছে রানা।